রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর দেয়াল ধস, 2 জনের মৃত্যু, আহত অন্তত 6 জন। দক্ষিণ আফ্রিকায় আগুনে 6 বাংলাদেশের মৃত্যু, 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, 1 জনের মুন্সিগঞ্জে। শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হবিগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলায় সার্জিস সহ আহত কয়েকজন। যশোরে জামায়াত এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা, বিক্ষোভ। সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণে নেমেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। গঠনমূলক সমালোচনার আহ্বান পানি সম্পদ মন্ত্রীর। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনও নির্ধারণ হয়নি, যে কোনো সময় ভোট আয়োজনে প্রস্তুত কমিশন। গ্যাস সংকটে নাকাল দেশ, গাড়ি থেকে রান্নার চুলা সর্বত্র হাহাকার। জ্বালানি সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে 2 জন নিহত ও অন্তত 6 জন আহত হয়েছে। নিহত একজনের নাম নাসিমা বেগম, অন্যজনের নাম জানা যায়নি। দুপুরে টিসিবি পণ্যের লাইনে দাঁড়ালে হঠাৎই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দেয়ালটি ঝুঁকিপূর্ণ থাকায় কলেজ কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। তদন্ত করে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রতিদিনের মতোই মঙ্গলবারও রাজধানীর মিরপুর 2-এর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে সড়কে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন নারী ও পুরুষ। হঠাৎ দুপুর 1:30টার দিকে বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন শিশু ও নারীসহ বেশ কয়েকজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দেয়ালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান। এই ঘটনায় এক নারীসহ নিহত হয়েছেন 2 জন। ইটের তলে পাইছি চাক্কা, পাও দুড়িয়া চাক্কার তলে হ্যান্ডি গেছে। পরে টান্নে বাইর হচ্ছি, 2 জনের টান্নে গাড়ি তুড়িয়া হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল যাওয়ার মধ্যে মারা গেছে। কিছু টাকা বাঁচানোর জন্য সবাই সিরিয়ালে কম দামে পণ্য নেওয়ার জন্য দাঁড়াইছিল। তো হঠাৎ করেই এই যে দেওয়ালটা এখান থেকে প্রায় বিশাল, মোটামুটি ভালো একটা পুরা দেওয়ালটাই তাদের উপরে দইসা পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, 2014 সালে নির্মিত এই সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয় বলেও দাবি তাদের। সকালবেলা কিছু হেভি ওয়েটেড পণ্য নামছে, যার কারণে এই সব কিছুকে এভুলেশন করে এই দেয়ালটার উপরে প্রেসার ক্রিয়েট করার কারণে দেয়ালটা ভেঙে পড়েছে, যেটা সিমেন্টের টেম্পারেচার ছিল না। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যে ওয়ালটা আমাদের ঠিক পিছনে দেখেন, ওয়ালটা ভেঙে পড়ে যায়। তখন এখানে যারা ছাত্ররা ছিল এবং আমাদের পুলিশের লোকজন আসে, আমরা এসে সবাইকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই। তদন্ত কমিটি করার জন্য বলেছি, তদন্ত কমিটি করার পর আমরা ব্যবস্থা নেব। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও জামায়াত এমপি। যারা ভুক্তভোগী, যারা আহত হলো, যারা নিহত হলো, তাদের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ সরকার দেয়। আমি এবং আমার প্রতিনিধিরা সারাদিন যোগাযোগ করে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে কথা বলতে পারিনি। যাদের সংশ্লিষ্ট সবাইকে আমার নলেজ দেওয়া হয়েছে, আমি পরিদর্শনে আসছি, তাদের এখন পর্যন্ত কোনো প্রতিনিধি দেখলে নেই। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। মাজুমা ফরজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের 2 ভাই ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল সড়ক দুর্ঘটনায়। ভাগ্য বদলাতে সৌদি আরব গিয়ে সড়ক দুর্ঘটনায় 2 ভাই ফিরলেন কফিনবন্দি হয়ে। তাদের একসঙ্গে দাফনের মধ্য দিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম। সকাল 10টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন কামারহাট মসজিদ মাঠে তাদের জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় 2 ভাইকে। শেষ বিদায়ে আত্মীয় স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। 15 জুলাই রাতে খেজুর বোঝাই একটি পিকআপে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 2 ভাইয়ের মৃত্যু হয়। যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশো নারী পুরুষ। বিক্ষোভকারীরা এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। এদিকে মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন সংসদ সদস্য গোলাম রসুল।
যশোর শহরের নীলগঞ্জ এলাকার সংসদ সদস্য জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ির কাছে আল মাদ্রাসাতুস শারিয়া ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল এমপির মেয়ে মেহজাবিন অনন্যা মাদ্রাসার শিক্ষার্থী আয়ন এবং রেক্সোনা নামে এক নারীকে মারধর করেন। উপর থেকে আপনার এখানে গরম পানি মারে বাচ্চাকে ছেলেবেলে, এর আগেও আমার ছেলেরে মেরেছে বুঝলেন। তারপরে একটা মহিলারে তালা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে একেবারে। কোন ধরনের কাজ বাজে? যে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, ওনাদের সাথে ডিস্টার্ব ফিল হয়, ডিস্টার্ব ফিল হলে ওরা অনেক ঝামেলা করে। তাহলে এই বাচ্চাদের লাঠি নিয়ে দাঁড়ায়, তারা দেয়, ওদেরকে মারবে, ভয় দেখাচ্ছে। রাতে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হলেও সকালে মাদ্রাসা খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানটি ফের বন্ধ রাখতে বলার অভিযোগ ওঠে। স্বয়ং গোলাম রসুল সাহেব আসে হুজুরদেরকে বিভিন্নভাবে শাসাচ্ছে যে আজকে কেন মাদ্রাসা খোলা হলো, তারপরে হুজুর কেন আসলো, 2-3 দিন পরে আসতে পারত। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে সংসদ সদস্য তার মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে নিজেদের অবরুদ্ধ করেন। এ সময় মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তার উপর চড়াও হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। থানায় ফোন দিয়েছে, ওনার আব্বু ছিল না, কালকে অন্য জায়গায় ছিল, এমপি অন্য জায়গায় ছিল, ওনার মেয়ে ফোন দিয়েছে, দিয়ে বলছে আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন? ইসলাম প্রচার করে তারা মানে আজকে সংসদে গেছে, সেই দল কিভাবে তার ফ্যামিলির লোক আজকে মাদ্রাসার ছোট ছোট 7-8 বছরের বাচ্চাদের উপরে এরকম ভাবে হামলা করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। এদিকে সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানানোর পাশাপাশি ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন। মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে, আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিকের রোগী, আমাদের ঘটনায় কেউ আহত হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আমার ঘটনায় যদি কেউ দুঃখ পান তার জন্য আমি মর্মাহত, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চাই পরিবেশটা সুন্দর হোক, ভালো হোক, আমরা সহনশীলভাবে সবাই একটি বসবাস করতে পারি। ডিবিসি নিউজ ডেস্ক। প্রশাসনকে নির্লজ্জভাবে বিএনপি দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, সংবিধান সংস্কার না করে অবৈধভাবে সংবিধান সংশোধন কমিটি করেছে সরকার, এটা গণভোটের রায় না মানার পায়তারা। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমকে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে দলটি অভিযোগ করেছে তিনি সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতেই এই অনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি জামায়াতের। কিভাবে এত অল্প সময় ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে, আপনারাও তার সাক্ষী আছেন। বিরোধী দলের বিরুদ্ধে জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে দুই ধরনের আচরণের অভিযোগ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। এ ধরনের দ্বিমুখী আচরণ পরিহার করে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, জামায়াতের বিভিন্ন নেতার আচরণ তাদেরই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ সময় বিভেদ ভুলে বিরোধী দলকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। 17 বছরে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সংকটে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। নিজেকে নদী ভাঙন প্রবণ এলাকার ভুক্তভোগী দাবি করে মন্ত্রী বলেন, শুধু কয়েকশো জিও বস্তা ফেলে নদী ভাঙনের সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন দীর্ঘস্থায়ী সমাধানের রাস্তা বের করা। যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে মানাইতো, এই হাসিনার পরবর্তী কারোর এটা উচিত না, কিন্তু বলে যাচ্ছেন এবং এখন পর্যন্ত যেভাবে বলে যাচ্ছেন এবং বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখনো ক্ষেপে যাই নাই। প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছি, সুশীল ভাষায়।
চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়ে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ফোন আলাপের সময় দেশের গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চান তারেক রহমান। তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সংকট নিরসনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মানব সম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি ভাষায় দক্ষ বাংলাদেশি স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জাপানি বিনিয়োগ বাড়ানো এবং নতুন শিল্প পার্ক স্থাপনে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন এবং MRT প্রকল্পের অগ্রগতি সহ চলমান অবকাঠামোগত সহযোগিতার বিষয়ও উঠে আসে। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। দিনের শুরুতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে দেওয়া হয় গার্ড অফ অনার। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে মঙ্গলবার সকালে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে বরণ করে নেয়। পরে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিও সই করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে অফিস শেষে 1:45 বের হয়ে যান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো সময়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান, দিনক্ষণ ঠিক হয়নি, তবে ভোটার তালিকা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা কমিশনের বৈঠকের রীতি অনুযায়ী মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছে, তবে নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। আইনেই বলা আছে স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে, কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পালের রিলস নিয়ে আলোচনা সমালোচনার কী কারণে হবে তা জানতে চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় গানের ভিডিও আপলোড করা আপত্তিকর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আরও জানান, শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে সরকার। আগামী 4 বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। আলোচনা আপনারা করেছেন, একজন মানুষ বাতাসের ভিতরে দাঁড়িয়ে হয়তো গান শুনছে, এইটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছি, আপনারা যদি বলেন এই কথা বললো কেন, এবার আলোচনা করি, চলো সমালোচনা করি, তাহলে আপনারা করছেন, এটা জনগণ করছে না, অন্য কেউ করছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টরের কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে মব সন্ত্রাস আখ্যা দিয়ে এর বিচার দাবি চেয়েছে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদের ও ছাত্র শিবির নেতাদের মারধরের শিকার 3 শিক্ষার্থীর মধ্যে 2 জনকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার রাতে নগরের শাহ মখদুম থানা পুলিশের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এদিকে ঘটনার সার্বিক তদন্ত করতে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুপুরে তদন্ত কমিটির সদস্যরা কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। রাষ্ট্র ভবন এবং এই সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। দ্রুততম সময়ে সঠিকভাবে তদন্ত করার জন্য যেটুকু লাগে সেই সময়ের মধ্যে আমরা তদন্ত কাজ শেষ করব। গ্যাস সংকটে নাকাল দেশ। গাড়ির চাকা থেকে বাসাবাড়ির রান্নার চুলা, সব জায়গায় হাহাকার। গ্যাস স্বল্পতায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, টান পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ট্যাঙ্কি শূন্য, অথচ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে 50 থেকে 100 টাকার গ্যাস। সমস্যা তৈরি হয়েছে মূল গ্রিডে সরবরাহ কম থাকার জন্য। পাম্পে আইসি মাত্র 100 টাকার গ্যাস ঢুকতেছে। 100 টাকার গ্যাস দিয়ে আমি কি চালামু বা ওই ড্রাইভার চালাবো কি, মানে আমরা খুব একদম সমস্যাতে আছি। গ্যাসের সংকটে এলোমেলো হয়ে গেছে পথের সময়সূচি, কমে গেছে ট্রিপ, তাই চালকদের আয় নেমে এসেছে অর্ধেকে। 3-4 ঘন্টা হচ্ছে গ্যাস নাই, কি করবো আমরা করবো কি, পোলা পাটে কিভাবে বাঁচাবো আমরা? 20-25 দিন ধরে এই সমস্যা, এটা কি সমাধান করা যায় না 20-25 দিনে? অন্যান্য কান্ট্রি তো 24 ঘন্টার ভিতরে হওয়া যায়, তাহলে আমাদের বাংলাদেশে হইতেছে না, কারণটা কি? গাড়ি চালকের সাথে গ্যাসের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর রান্নার চুলায়। আমরা সাধারণ লোক, আমরা মানুষের বাসায় কাজ করি, কাজ করে তো আমাদের দ্বারা সম্ভব না যে এরকম গ্যাস কিনে আইনা রান্না করা বা চলাফেরা করা তো আমাদের সম্ভব না। আমরা যদি 10,000 টাকা কাজ করি, 5,000 টাকা গ্যাস আনি, তাহলে কিভাবে হবে? দ্রুত সংকট কেটে গিয়ে সব স্বাভাবিক হবে, এমন প্রত্যাশায় বুক বাঁধছেন নগরবাসী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় সাসেক 2 প্রকল্পের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে গেছে। এতে টাঙ্গাইলে প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিকেলে মহাসড়কের চলমান উন্নয়ন কাজের পাইলিং করার সময় মাটির নিচ থেকে উচ্চ শব্দে দ্রুত গ্যাস বের হয়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। তিতাস গ্যাস এলেঙ্গা শাখার সিনিয়র টেকনিশিয়ান সন্তোষ কুমার সূত্রধর বলেছেন, গ্যাস বের হওয়া বন্ধ করা হয়েছে। পাইপটি ফেটে যাওয়ায় এলেঙ্গা ও টাঙ্গাইলের একটি অংশে প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য যানবাহনকে ধীর গতিতে চলাচল করতে বলা হয়েছে। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের বেঞ্চ এই আদেশ দেয়। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণা
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সোমবার 26টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এতে 1 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত 50 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে একটি শপিং মলের ছাদ ধসে বহু মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রতিদিনের মতোই কর্মব্যস্ত দিন পার করছিল জাপানের কিউশু দ্বীপের বাসিন্দারা। এর মধ্যে আকস্মিকভাবে অনুভূত হয় শক্তিশালী এক ভূমিকম্প। মঙ্গলবার স্থানীয় সময় 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে কিউশু। এতে আহত হয়েছেন অনেকেই। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। ভূমিকম্পে কুমামোতো শহরের ইয়োন মলের ছাদ ধসে পড়ে। ভেতরে আটকা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবন থেকে ধোঁয়া উঠতেও দেখেছেন তারা। এরই মধ্যে অনেককে উদ্ধার করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে এরই মধ্যে অনেকে আহত হয়েছেন। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করব। ভবন ধসের খবরও পেয়েছি আমরা। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কুমামোতো প্রদেশের গভর্নর জানায়, উদ্ধার কাজের জন্য সেখানে এরই মধ্যে 3600 সেনা মোতায়েন করেছে জাপান সরকার। এ ঘটনায় বাতিল করা হয়েছে টোকিওর হানেদা বিমানবন্দরের অন্তত 40টি ফ্লাইট। আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত 61টি আফটারশক রেকর্ড করা হয়েছে। রাহানুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর, ফুলহ্যামের সিনিয়র দলে অভিষেক হওয়া ফারহান আলী ওয়াহিদকে সেপ্টেম্বর উইন্ডোতে পাওয়া নিয়ে আশাবাদী বাফুফে। চলতি সপ্তাহেই বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের পাসপোর্টের কাজ সম্পন্ন হবে বলে জানালেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। এছাড়া জায়ান হাকিমের প্রক্রিয়াও সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশাবাদী বাফুফের এই কর্মকর্তা। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের ফুটবল, যার শুরুটা করেন হামজা জামালরা। এরপর এক এক করে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যুক্ত হন লাল সবুজের ডেরায়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও বেশ কয়েকটি মুখ। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলে অভিষেক হওয়া ফারহান আলী ওয়াহিদও লাল সবুজের জার্সি গায়ে জড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। সেপ্টেম্বর উইন্ডোতে তাকে পাওয়া নিয়ে আশাবাদী বাফুফে। উনি তো ওনার প্রি সিজনে অভিষেক হলো সিনিয়র টিমের জন্য, উইচ ইজ দ্য ফ্যান্টাস্টিক নিউজ ফর বাংলাদেশ ফুটবল। তো ওনার যেটা হয়েছে, ওনার বার্থ সার্টিফিকেট হয়ে গিয়েছে, আর ওনার বায়োমেট্রিক্স দিবে এখন ইউকেতে। তো উনি যেহেতু ওনার ট্রেনিং চলছে, উই আর জাস্ট ওয়েটিং, মানে এই সপ্তাহে হওয়ার কথা। ইনফ্যাক্ট এনি টাইম ওনার বায়োমেট্রিক্স জন্য উনি সময় দিবে। উই আর ভেরি হোপফুল ওনাকে সেপ্টেম্বরে পাবো ইনশাআল্লাহ। লম্বা সময় ধরেই দেশের ফুটবল ভুগছে ফরওয়ার্ড সংকটে। সেই সমস্যা সমাধানে বারবারই শোনা যাচ্ছিল জায়ান হাকিমের নাম। তাকে দলে ফেরানোর প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ হলেও এই ফরওয়ার্ডকে সাফ চ্যাম্পিয়নশিপের আগে পাওয়া নিয়ে আশাবাদী বাফুফে সহ সভাপতি। সঙ্গে আরও 3 জন বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করছে বাফুফে। জায়ান হাকিমের ডকুমেন্টারি কাজ শুরু করবো আমরা এখন। ওটা সময় লাগবে, ওটা আমার অফিস মানে ফেডারেশন থেকে বলা হচ্ছে 2 মাস লাগবে, বাট আমি আশা করি আমরা 1.5 মাসে হয়তো শেষ করতে পারবো ইনশাল্লাহ। সো জায়ান হাকিমকে আমরা খুব চেষ্টা করবো আফটার সেপ্টেম্বরে আনার জন্য, লেটস সি। আর এর বাইরে আরও 3 জন প্লেয়ার নিয়ে আমরা কাজ করছি। হামজা সমিতদের পর ফারহান ও জায়ান হাকিমের অন্তর্ভুক্তি দলের শক্তিমত্তা আরও বাড়াবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। ফারহান এবং জায়ানের ছাড়াও অ্যাটলিস্ট আরও 3 জন মেল ফুটবলার সাফের আগে আমরা রেডি করবো ইনশাআল্লাহ। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।